যারা দেখছেন সবার প্রতি শুভেচ্ছা। আজকে আমি মানসিক রোগের সবচেয়ে জটিল যে রোগ, সেই রোগটি সম্পর্কে একটু খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে চাই। আপনারা হয়তো অনেকেই রোগটির নাম জানেন। আমরা সিজোফ্রেনিয়া নামে এই রোগটিকে আমরা শনাক্ত করি এবং বলে থাকি। যত ধরনের মানসিক রোগ আছে তার মধ্যে সবচেয়ে জটিল মানসিক রোগ হলো সিজোফ্রেনিয়া। আমি এখানে খুবই সংক্ষিপ্ত পরিসরে বিষয়গুলো তুলে ধরি। আপনারা যারা আমার এই ভিডিও দেখেন এবং আমার কথাগুলো শোনেন, আপনারা জানেন যে আমি আমার বিগত আলোচনায় বলেছি, আমরা যারা শুনি এবং আমরা যারা বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করি, আমাদের কাজ কিন্তু রোগ শনাক্ত করা নয়। রোগ শনাক্ত করা যাদের কাজ, তারা রোগ শনাক্ত করবে। আমি বিষয়টা একটু সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরি একটু জানার জন্য, বোঝার জন্য। মানসিক স্বাস্থ্য সংকট হলে আমরা কী ধরনের সমস্যার মুখোমুখি হই সে বিষয়ে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আমার এই বক্তব্য বা এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শুনে আপনারা কখনো মানসিক রোগ শনাক্তকরণ এবং নিজেদের মধ্যে এ ধরনের সমস্যা হয়েছে কিংবা জানা মতে কারো মধ্যে যদি এই সমস্ত লক্ষণ আপনারা কখনো কারো মধ্যে দেখেন, আপনারা কখনো এরকম মন্তব্য করবেন না যে তার মধ্যে এই রোগটি হয়েছে। কারণ মানসিক রোগের যে লক্ষণ বা বৈশিষ্ট্য, একই ধরনের লক্ষণ অনেকগুলো রোগের ইঙ্গিত বহন করে। তাই মানসিক স্বাস্থ্য একটি জটিল বিষয়। যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা জানেন যে তারা তাদের ক্লিনিক্যাল অবজারভেশন দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, তারা তাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান দিয়ে তারা জায়গাটা মূল্যায়ন করেন। তাই আমরা জাস্ট একটু বোঝার জন্য যে আমরা যখন কোনো মানসিক সমস্যার মধ্যে দিয়ে কেউ যাই কিংবা আমাদের পরিচিত জন যদি কেউ মানসিক সমস্যার মধ্যে দিয়ে যায়, তাহলে তারা কী ধরনের সমস্যা তাদের মধ্যে বা কী ধরনের লক্ষণ আমরা তাদের মধ্যে দেখতে পাবো, সেই বিষয়ে একটু আমরা ধারণা নিই। তাহলে চলুন আজকে আমরা সিজোফ্রেনিয়া নিয়ে একটু কথা বলি। সিজোফ্রেনিয়া নিয়ে কথা বলার জন্য প্রথমেই আমি এভাবে বিষয়টি দাঁড় করিয়েছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। Why is schizophrenia serious mental illness? সিজোফ্রেনিয়াকে কেন জটিল মানসিক রোগ বলা হয়? এর উত্তর হিসাবে যা বলা হয়েছে তা হলো, schizophrenia is a serious mental illness that affects how a person thinks, feels and behaves. অর্থাৎ সিজোফ্রেনিয়া আক্রান্ত ব্যক্তি সে কীভাবে চিন্তা করে, কীভাবে অনুভব করে, কীভাবে আচরণ করে, সমস্ত জায়গাগুলোই আক্রান্ত করে সিজোফ্রেনিয়া রোগ। সিজোফ্রেনিয়া রোগের কারণ সম্পর্কে আমরা যদি একটু ধারণা নিতে চাই, তাহলে আমরা বিষয়টি এভাবে দেখতে পাই। দ্য এক্সাক্ট কজ অফ সিজোফ্রেনিয়া আর আননোন। সিজোফ্রেনিয়ার একদম সঠিক কারণটা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। রিসার্চ সাজেস্ট এ কম্বিনেশন of physical, genetic, psychological and environmental factors can make a person more likely to develop the schizophrenia. অর্থাৎ তারা বলতে চাচ্ছে, গবেষণায় দেখা গেছে যে কোনো মানুষের মধ্যে সিজোফ্রেনিয়া বিকাশ লাভ করবে কিনা তা নির্ভর করছে তার শারীরিক, জেনেটিক মানে বংশগত, সাইকোলজিক্যাল আমরা মনোসামাজিক এবং পরিবেশগত এনভায়রনমেন্টাল, আমরা এই বিষয়গুলোর উপর নির্ভর করে কোনো ব্যক্তি মধ্যে সিজোফ্রেনিয়া বিকাশ লাভ করবে কিনা। তাছাড়া কিছু ব্যক্তি আছেন
যাদের মধ্যে এই প্রবণতাটাই কাজ করে এবং যা এই পারিপার্শ্বিকতার চাপ কিংবা আবেগীয় কোনো সমস্যার কারণে ব্যক্তির মধ্যে সিজোফ্রেনিয়া বা মানসিক সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য তারা বলতে চাচ্ছে সাম পিপুল মে বি প্রোন টু সিজোফ্রেনিয়া অ্যান্ড এ স্ট্রেসফুল অর ইমোশনাল লাইফ ইভেন্ট মাইট ট্রিগার এ সাইকোটিক এপিসোড। আমরা সিজোফ্রেনিয়া যারা ডায়াগনোসিস করেন বা শনাক্ত করেন তারা যে বিষয়গুলো লক্ষ্য করেন সে বিষয় সম্পর্কে চলেন একটু ধারণা নিই আমরা। The essential diagnosis of schizophrenia is a marked disturbance lasting at least 6 months. অর্থাৎ সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করতে গেলে যে বিষয়টি লক্ষ্য করা হয় যে খুব লক্ষণীয় সমস্যা তাদের মধ্যে দেখা যায় এবং এটা 6 মাস তাদের মধ্যে বিদ্যমান থাকে কম করে হলো। ডিউরিং দিস 6 month পিরিয়ড ইজ অ্যান অ্যাক্টিভ ফেজ, অর্থাৎ সিজোফ্রেনিয়া রোগের এই সময়কালটাকে বলা হয় সবচেয়ে সক্রিয় সময়। সাসেস তাদের মধ্যে যে সমস্যাগুলো দেখা যায়, ডেলিউশনস অর্থাৎ ভ্রান্ত বিশ্বাস, হ্যালুসিনেশন, তারা ভিজুয়াল হ্যালুসিনেশন কিংবা অডিটরি হ্যালুসিনেশন অর্থাৎ গায়েবী আওয়াজ, গায়েবীকে অদৃশ্য কিছু দেখা, এগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায়। ডিসঅর্গানাইজ স্পিচ, তারা এলোমেলো কথা বলেন। ডিস্টার্ব বিহেভিয়ার, তারা এই আচরণ, এই ধরনের সমস্যামূলক আচরণ এবং নেগেটিভ সিমটম। অনেকের মধ্যে কিছু নেতিবাচক লক্ষণ আছে, সেগুলো হলো স্পিচলেস অর লেক অফ ইনিশিয়েটিভ, অর্থাৎ যারা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হন তাদের কথা বলার পরিমাণ কমে যায় এবং কোনো কিছু করার আগ্রহর মাত্রাও কমে যায়। দ্য অ্যাক্টিভ ফেজ ডাজ নট ইউজুয়ালি অ্যাপিয়ার উইথাউট ওয়ার্নিং সাইন, অর্থাৎ সিজোফ্রেনিয়ার সবচেয়ে সক্রিয় যে কালটা, সময়টা, সেটা শুরু হওয়ার আগে তাদের মধ্যে কিছু সংকেত তারা দিতে শুরু করে। সেজন্য এখানে তারা বলতে চেয়েছেন মোস্ট, অধিকাংশে, বাট নট অল, সবার ক্ষেত্রে না, কেস হ্যাভ এ প্রোড্রোমাল ফেজ, অর্থাৎ এই অ্যাক্টিভ ফেজ সিজোফ্রেনিয়া রোগের সবচেয়ে জটিল সময় বা জটিল যে অংশ কালটুকু, সেটুকু শুরু হওয়ার পূর্বে যে সময়কাল তাকে বলা প্রোড্রোমাল ফেজ। এ পিরিয়ড প্রায়র টু দ্য অ্যাক্টিভ ফেজ, অর্থাৎ ওই অ্যাক্টিভ ফেজের পূর্বের সময়টুকু, ডিউরিং হুইচ দ্য ইন্ডিভিজুয়াল, যেখানে ব্যক্তি শোজ, দেখায় প্রগ্রেসিভ ডিটেরিয়েশন ইন সোশ্যাল অ্যান্ড ইন্টারপার্সোনাল ফাংশনিং, অর্থাৎ এই সময়ে ব্যক্তি তার যে জায়গাগুলো তারা দিনে দিনে কমতে থাকে, অর্থাৎ দিনে দিনে নিচের দিকে আসতে থাকে। সেগুলো হলো তার সামাজিক যোগাযোগের জায়গাটা কিংবা ব্যক্তির সাথে ব্যক্তির যে সম্পর্কটা, অর্থাৎ ব্যক্তি নিজেকে পুরোপুরি গুটিয়ে ফেলেন এই প্রোড্রোমাল ফেজে। দিস ফেজ ইজ ক্যারেক্টারাইজড বাই সেভারেল ম্যালএডিপটিভ বিহেভিয়ার্স, অর্থাৎ এখানে অনেক ধরনের অসামঞ্জস্যপূর্ণ আচরণ। ম্যালএডিপটিভ বিহেভিয়ার্স বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে আচরণগুলো মানে স্বাভাবিক না, অর্থাৎ অন্যরা যে আচরণগুলো করে না, সাধারণ যারা সুস্থ মানুষ তারা এই ধরনের আচরণ করে থাকে। সাচ এজ সোশ্যাল উইথড্রল, তারা সমাজ থেকে বা সামাজিক অবস্থাকে নিজেদেরকে আড়াল করে ফেলে, গুটিয়ে নেয়। ইনএবিলিটি টু ওয়ার্ক প্রোডাক্টিভলি, তারা সৃষ্টিশীল বা উৎপাদনমুখী কাজ করতে পারে না। ইসেন্ট্রিসিটি, অর্থাৎ নিজের মধ্যে নিজেকে গুটিয়ে ফেলে, একা করে ফেলে। পোর গ্লুমিং, অর্থাৎ তাদের পোশাক আশাকের মধ্যেও এক ধরনের দেখা যাবে যে তারা নোংরা পোশাক আশাক বা একই ধরনের পোশাক আশাক পরে থাকে, তার সেদিকে কোনো মনোযোগ দেয় না। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমোশনালিটি, অর্থাৎ আবেগের প্রকাশের ক্ষেত্রে তাদের অসামঞ্জস্যপূর্ণতা, যেমন তারা কখন হাসতে হবে, কখন কাঁদতে হবে, কোন পরিস্থিতিতে কী বলতে হবে, এই জায়গাগুলো তারা সঠিকভাবে করতে পারে না। পিকুলিয়ার থটস, অদ্ভুত চিন্তা এবং বিলিভস, তাদের মধ্যে সে বিশ্বাস কাজ করে। ওডেড পারসেপচুয়াল এক্সপিরিয়েন্স, তারা অদ্ভুত মানে প্রত্যক্ষণ করার অভিজ্ঞতা তাদের মধ্যে কাজ করে, তারা বলে। অ্যান্ড ডিক্রিজড এনার্জি অ্যান্ড ইনিশিয়েটিভ,
অর্থাৎ সিজোফ্রেনিয়া রোগীদের যে এই কোনো কিছু করার ক্ষেত্রে তাদের যে এনার্জি, সাধারণত সক্রিয়তা এবং হলো কোনো কিছু করার যে মাত্রাটা সেটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। For many people, the active phase is followed by residual phase. অর্থাৎ সিজোফ্রেনিয়া রোগীদের যে সক্রিয় জায়গাটা, অর্থাৎ যেখানে সাইকোটিক ফিচারগুলো লক্ষ্য করা যায় রোগীর মধ্যে, তার অধিকাংশই পরবর্তী সময় রেসিডুয়াল ফেজে থাকে। রেসিডুয়াল মানে অ্যাক্টিভ ফেজের পরবর্তী সময়ে যে ফেজটা সক্রিয়ভাবে যখন অতিমাত্রায় মানসিকভাবে অসুস্থ থাকেন, তারপরে যে অবস্থানটা থাকে সেটাকে আমরা রেসিডুয়াল বলি। সেই জন্য সিজোফ্রেনিয়ার 3টা ফেজ আমরা বলে থাকি। অর্থাৎ অ্যাক্টিভ ফেজের আগের যে ফেজটা এটাকে বলে প্রোড্রোমাল, তার পরবর্তী সময় অ্যাক্টিভ ফেজ বা সাইকোটিক, তার পরবর্তী সময় আমরা বলি রেসিডুয়াল। অর্থাৎ প্রায় সময় বা সারা জীবনে যে কম বেশি যে লক্ষণগুলো তাদের মধ্যে দেখা যাবে সেটাকে রেসিডুয়াল ফেজ বলা হয়। ইন হুইচ দেয়ার আর কন্টিনিউইং ইন্ডিকেশনস অফ ডিস্টারবেন্স সিমিলার টু দ্য বিহেভিয়ার্স অফ দ্য প্রোডর্মাল ফেজ। অর্থাৎ এই পুরোপুরি অসুস্থ হওয়ার আগের যে লক্ষণগুলো তার অনেকগুলোই রেসিডুয়াল ফেজে রোগীর মধ্যে থেকে যায়। People with this disorder experience a disturbance that lasts at least 6 months. অর্থাৎ এই সমস্যাগুলো কোনো ব্যক্তির মধ্যে কম করে হলেও 6 মাস তাদের মধ্যে থাকে। And includes at least 1 month of active symptoms. অর্থাৎ 1 মাস কম করে হলে 1 মাস সক্রিয় কিছু খুব প্রমিনেন্ট বা খুব সবসময় এবং ওই কাজটাই ব্যক্তি করে সেরকম 1 মাস ব্যক্তির মধ্যে সেই ধরনের কিছু লক্ষণ তার মধ্যে দেখা যায়। সেগুলো হলো যে ইনক্লুডিং অ্যাটলিস্ট 2 অফ দ্য ফলোয়িং। এখানে নিম্নে আমি আলোচনা করব, সেখান থেকে কম করে 2টো সিমটমও যদি কারোর মধ্যে কম করে 1 মাস সক্রিয় থাকে তার মধ্যে লক্ষ্য করা যায়, তাহলে আমরা ধরে নিতে পারি যে ব্যক্তি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। যেমন ডেলিউশনস, হ্যালুসিনেশনস, ডিসঅর্গানাইজড স্পেস, ডিস্টার্ব বিহেভিয়ার অর নেগেটিভ সিমটমস সাচ এজ ফ্ল্যাট এফেক্ট অর সিভিয়ার ল্যাক অফ মোটিভেশন। এগুলো রেসিডুয়াল ফেজে সিজোফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ফর এ সিগনিফিক্যান্ট পোর্শন অফ দ্য টাইম সিন্স সিমটম অনসেট, অর্থাৎ রোগের উপসর্গগুলো দেখা দেওয়ার পর থেকে একটা বড় অংশ জুড়েই যারা সিজোফ্রেনিয়া রোগ তাদের ক্ষেত্রে দেখা যায় যে দে হ্যাভ এক্সপিরিয়েন্স ডিসফাংশন ইন ওয়ার্ক, রিলেশনশিপ অ্যান্ড সেলফ কেয়ার। অর্থাৎ সিজোফ্রেনিয়া রোগীরা জীবনের অধিকাংশ সময়ে তারা নিজের কোনো কাজ সেরকম করে তারা কাজ করতে পারে না, সম্পর্কের জায়গাগুলো রক্ষা করতে পারে না, এমনকি তারা নিজের যত্নটাও তারা নিতে পারে না সিজোফ্রেনিয়া যারা আক্রান্ত হন। সিমটমস আর নট ডিউ টু ডিসঅর্ডার, এ মেডিকেল কন্ডিশন অর সাবস্টেন্স। তবে এখানে লক্ষ্য রাখতে হবে সিজোফ্রেনিয়া যারা আক্রান্ত হন তাদের এই রোগটার জন্য কোনো মেডিকেল কারণ বা কোনো নেশাগ্রস্ত কোনো সাবস্টেন্স এগুলোর জন্য এই ধরনের লক্ষণ অর্থাৎ সিমটম যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে তাকে কিন্তু আমরা সিজোফ্রেনিয়া বলবো না। অর্থাৎ সিজোফ্রেনিয়ার জন্য এই সমস্ত মেডিকেল কন্ডিশন বা সাবস্টেন্স এগুলো দায়ী না। আমরা এই মুহূর্তে একটু আলোচনা করতে চাই যে ক্যান সিজোফ্রেনিয়া ট্রিটেড, অর্থাৎ সিজোফ্রেনিয়া কি চিকিৎসাযোগ্য বা সিজোফ্রেনিয়া কি চিকিৎসা করা যায় কি না। তার উত্তরে যা বলতে চেয়েছে, সিজোফ্রেনিয়া ইজ ইউজুয়ালি ট্রিট উইথ অ্যান ইন্ডিভিজুয়ালি টেইলরড কম্বিনেশন অফ টকিং থেরাপি অ্যান্ড মেডিকেশন। অর্থাৎ সিজোফ্রেনিয়া সাধারণত কখনো কখনো দলভুক্ত বা পরিবারের সবাইয়ের সাথে কিংবা কখনো আলাদা চিকিৎসা করতে হয়। ব্যক্তিকে একটু তার মধ্যে একটু
আত্মনির্ভরশীলের জায়গাটা বা সে যেন নিজে থেকে কিছু করতে পারে এরকম একটা আত্মনির্ভরশীল অবস্থা তৈরি করার জন্য তাকে সেরকম করে গড়া হয়। এবং সে গড়ার জন্য যে এখানে ওষুধ এবং টকিং থেরাপি অর্থাৎ সাইকোথেরাপি তাদের ক্ষেত্রে কাজে লাগে। Most people with schizophrenia are treated by community mental health teams. তবে সিজোফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে কমিউনিটি মেন্টাল হেলথ যারা অ্যাক্টিভিস্ট এদের একটা টিম, এই টিম সিজোফ্রেনিয়া রোগীদের নিয়ে কাজ করে। সেক্ষেত্রে তারা যে কাজ করে, দ্য গোল অফ দ্য কমিউনিটি মেন্টাল হেলথ টিম ইজ টু প্রোভাইড ডে টু ডে সাপোর্ট। অর্থাৎ সিজোফ্রেনিয়া রোগীদের প্রতিদিনই তাদের সহযোগিতার দরকার হয় অ্যান্ড ট্রিটমেন্ট while ensuring they have as much as independence as possible। অর্থাৎ তাদেরকে ধাপে ধাপে যেন তারা একটু ইন্ডিপেন্ডেন্ট হতে পারে সেরকম করে এই যে কমিউনিটি মেন্টাল হেলথ টিম যারা কাজ করেন, অর্থাৎ এই টিমের মধ্যে যারা কাজ করেন তারা এই সমস্ত সিজোফ্রেনিক রোগীদের নিয়ে তারা এইভাবে তাদের সহযোগিতা করেন। ক্যান সিজোফ্রেনিক্স লিভ এ নর্মাল লাইফ? এই প্রশ্নটা আমরা অনেকেই করে থাকি। এর উত্তরে যা বলতে চেয়েছে তা হলো, দ্য সিমটম অফ সিজোফ্রেনিয়া মেক ইট ডিফিকাল্ট টু পার্টিসিপেট ইন ইউজুয়াল এভরিডে অ্যাক্টিভিটিস। অর্থাৎ সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগী অন্যান্য সাধারণ মানুষের মতো দৈনন্দিন কাজগুলো সেরকম করে তারা করতে পারে না। অর্থাৎ তারা সাধারণ সুস্থ স্বাভাবিক মানুষের মতো, পরিবারের অন্যান্য মানুষের মতো তারা সেরকম করে নিজেদেরকে পরিচালনা করতে পারে না। তাদের অনেক ক্ষেত্রেই সমস্যা হয়। তবে এখানে আসার কথা হলো যে ইফেক্টিভ ট্রিটমেন্ট আর অ্যাভেলেবল। এদের জন্য এখন অনেক চিকিৎসাই বেরিয়ে আসছে, অনেক ধরনের চিকিৎসা এখন সিজোফ্রেনিক রোগীদের জন্য এখন আবিষ্কৃত হয়েছে এবং চেষ্টা করছে যারা সিজোফ্রেনিক রোগীদেরকে যেন অ্যাটলিস্ট তারা যেন একটু নিজে স্বয়ংসম্পন্ন হয়ে নিজের জীবনটা নিজেরা পরিচালনা করতে পারেন। এটুকুই হলো সিজোফ্রেনিয়ার মানে আমি আজকের আলোচনায় আপনাদের সামনে তুলে ধরার জন্য এটুকু আমি বেছে নিয়েছি। সিজোফ্রেনিয়ার খুবই সংক্ষিপ্ত পরিসরে এটুকু। সিজোফ্রেনিয়া একটি বিস্তৃত এবং জটিল মানসিক রোগ। অনেক ধরনের সিজোফ্রেনিয়া আছে, অনেকভাবে সিজোফ্রেনিয়াকে শনাক্ত করা হয়। যারা শনাক্ত করেন, বিশেষ করে যারা চিকিৎসা মনোবিজ্ঞানী, যারা মনোরোগ বিশেষজ্ঞ এবং অন্যান্য যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছেন, তারা সিজোফ্রেনিয়ার রোগীদেরকে শনাক্ত করেন এবং সেভাবে তারা চিকিৎসা ব্যবস্থা করে থাকেন। আমি আজকে এইটুকু আলোচনা করেছি জাস্ট আমরা যারা একটু জানতে চাই যে মানসিক সমস্যা, বিশেষ করে সিজোফ্রেনিয়ার মতো জটিল মানসিক রোগ হলে ব্যক্তি কী ধরনের আচরণ করে বা তার মধ্যে কী ধরনের লক্ষণ বা কী ধরনের সমস্যা এবং ব্যক্তির সাথে আমরা কিভাবে পরিবারে তাদেরকে আমরা দেখাশোনা করব এবং তাদের জন্য আমরা চেষ্টা করব। সিজোফ্রেনিয়া রোগীদের জন্য আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো এবং তাদের সহযোগিতার জন্য আমরা তো আজকের আলোচনায় শুনলাম যে তাদের জন্য কমিউনিটি মেন্টাল হেলথ টিম উন্নত বিশ্বে করে তাদের সহযোগিতার চেষ্টা করা হয়। আমাদের দেশেও সিজোফ্রেনিয়া রোগীদের নিয়ে অনেক ধরনের কমিউনিটি কাজ করছে। আমার বিশ্বাস যে আরও প্রয়োজনের নিরিখে তাদের সহযোগিতার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো রাষ্ট্রীয়ভাবে, বিভিন্ন সাংগঠনিকভাবে এবং ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নেবেন সে প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। আবার দেখা হবে।